সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলকেই আমার তরফ থেকে তো বটেই, আমাদের যে এলিট একাডেমি অনলাইন এডুকেশন সিস্টেম সেই প্ল্যাটফর্ম থেকেও তোমাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। অন্যান্য দিনের নেই, তবে অন্যান্য দিনের নেই আজকে কোনো একটা বিশেষ টপিকস বা চ্যাপ্টার সম্পর্কে লেকচার দেওয়ার জন্য নয়। আজকে এসেছি তোমাদের ম্যাথামেটিক্সের 4th সেমিস্টারের অন্তর্ভুক্ত যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করার জন্য। যে আলোচনাটুকু করতে গেলে তোমাদের এতদিন পর্যন্ত যে প্রিপারেশন ম্যাথামেটিক্সের ছিল, সেই প্রিপারেশনটা ঠিক কোন জায়গায় আছে এবং সেই জায়গাটাকে কি করে পরীক্ষার উপযোগী প্রিপারেশনে উন্নীত করতে হয়, অর্থাৎ তোমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটাকে কি করে সর্বাঙ্গ সুন্দর করে পরীক্ষার উপযোগী করে নিজেকে গড়ে তুলতে হয়, তার জন্যই আমি আজকের ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে মেনলি যে বিষয়টা তোমাদের সামনে দেখাবো বলে স্থির করেছি সেটা হলো কি, যে আমরা এই 4th সেমিস্টারে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিকস ধরে ধরে আমরা আলোচনা যেমন করেছি, ওর পাশাপাশি বেশ কিছু প্রবলেমস তোমাদের সামনে উত্থাপন করেছিলাম, যে প্রবলেমসগুলো তোমাদের কোনো একটা টপিকসকে ক্লিয়ার করার জন্য অতীব গুরুত্বপূর্ণ ছিল। শুধু কি তাই, আমরা প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ করার সময় তোমাদের সামনে যে প্রবলেমসগুলো শেয়ার করেছিলাম, সেই প্রবলেমসগুলোর মধ্যে কোনটা ভীষণই ইম্পর্ট্যান্ট, কোনটা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত উৎকর্ষ মানের, সেই প্রবলেমগুলোকে আমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলে চিহ্নিত করেছিলাম, মার্ক করে রেখেছিলাম। আমি তোমাদের প্রত্যেকের কাছেই আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি, যারা ধারাবাহিকভাবে আমার এই অনলাইন ক্লাসগুলো প্রতিটা ক্লাস ধৈর্য ধরে দেখেছো, কিংবা যারা এইটুকু বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনে মনের ভিতরে এই বিশ্বাস তৈরি করে নিতে পেরেছো যে এলিট একাডেমি বলে পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, যারা শুধুমাত্র গতানুগতিক পদ্ধতিতে ক্লাসটাই রিপ্রেজেন্ট করে না, তারা ম্যাথামেটিক্স তথা সমস্ত সাবজেক্টের কি করে বেসগুলোকে উন্নত করতে হয়, কি করে নিজের কোয়ালিটিটাকে গড়ে তুলতে হয়, যে কোনো সাবজেক্টে কি করে সেলফ কনফিডেন্স গ্রো করতে হয়, এই জিনিসটা দিনের পর দিন করার কাজে মনোনিবেশ করেছে। সেই স্টুডেন্টসের ক্ষেত্রেও আমার এই ক্লাসে বিশেষ বার্তা হলো, তোমরা যদি নিজেকে এলিট একাডেমিতে এখনো পর্যন্ত সামিল না করে থাকো, তাহলে আজকের এই ক্লাসের মধ্য দিয়ে এর গুরুত্ব অনুধাবন করে তোমরা নিজেরা তো বটেই, এই সামনের দিনগুলোতে যে কটা দিন তোমাদের পরীক্ষার জন্য পড়ে রয়েছে, সেই কটা দিনে এই ম্যাথামেটিক্সের এমন কোন চ্যাপ্টারগুলো করলে কিংবা এমন কোন টাইপের অঙ্কগুলো করলে পরীক্ষার জন্য ভীষণই নিজেকে উপযোগী করে গড়ে তুলতে পারবে, সেই সম্পর্কিত সম্যক একটা ধারণা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলে স্থির করেছি, সেই বিষয়টা তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ, ম্যাথামেটিক্স এর সাজেশন 4th সেমিস্টারের জন্য। এই সাজেশন এ বেশ কিছু প্রবলেমস আমি নিয়ে এসেছি বটে, কিন্তু সমস্ত প্রবলেমসের শুরুতে যে কথাটা না বললে নয়, সেটা হলো আমি 4th সেমিস্টারের যে চ্যাপ্টারগুলো, যে টপিকসগুলো আলোচনা করেছিলাম, সেই টপিকসগুলো আলোচনা করার পরে যে প্রবলেমগুলোকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে মার্ক করেছিলাম, সেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট মার্ক করা প্রবলেমগুলো অবশ্যই করতে হবে। এটা হলো প্রথম সাজেশন। আবার বলছি, আজকে বেশ কিছু প্রবলেমস যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে টাইপগুলো পরীক্ষায় আসে সেগুলো তো বলবোই, কিন্তু তার আগে ম্যাথামেটিক্সের সাজেশন হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকসটা বললাম, যে সমস্যাটার কথা বললাম, সেটা হলো প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা লেকচারে আমি প্রবলেমসগুলো দেখাতে গিয়ে যেগুলোকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে মার্ক করেছিলাম, সেগুলো করতে হবে, এটা ম্যান্ডেটরি, ওইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা আমি প্রত্যেকটা ক্লাসে প্রবলেমসগুলোকে এমনভাবে সজ্জিত করেছিলাম যেগুলো বিভিন্ন ভ্যারাইটিস মেনটেন করবে, যেগুলো পরীক্ষার যে তোমাদের প্রস্তুতি, সেই প্রস্তুতিটাকে সর্বাঙ্গ সুন্দর করবে, এই মানসিকতা নিয়ে আমি সাজিয়েছিলাম। তাহলে প্রথম সাজেশন যদি বলি, যারা ধারাবাহিকভাবে ক্লাস করেছো কিংবা এখনো যারা করনি, তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলছি, যারা ক্লাস করেছো তারা ওই ভেরি ভেরি ইম্পর্টেন্ট
মার্ক করা প্রবলেমগুলো অবশ্যই করবে। যারা করোনি এখনো পর্যন্ত তারা অ্যাটলিস্ট প্রত্যেকটা ভিডিও লেকচার আমার দেখে দেখে কোন অঙ্কগুলোকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে চিহ্নিত করেছিলাম সেগুলো মেনশন করে নাও, মার্ক করে নাও, তারপর সেগুলোকে তোমরা রিভাইজ করতে শুরু করো, কারণ ওইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপরেও আমি আজকে একটা একটা করে তোমাদেরকে মানে প্রবলেমস কিংবা প্রবলেমের টাইপ শেয়ার করে দেখাচ্ছি, যেগুলো এই সামনের পরীক্ষাতে তোমাদের জীবনকে আরো স্মুথ করবে, সহজ করবে বলে মনে করেছি। প্রথমে আমরা এটা বলে দিই, আমাদের ফোর্থ সেমিস্টারের অন্তর্ভুক্ত যে ম্যাথমেটিক্স সিলেবাস তোমরা সকলেই জানো, সেই সিলেবাসটা 3টি ইউনিটে বিভক্ত। প্রথম ইউনিট, যার মধ্যে 4খানা চ্যাপ্টার ছিল। প্রথম চ্যাপ্টারটা ছিল ভেক্টর বীজগণিত, দ্বিতীয় চ্যাপ্টার ছিল দুটি ভেক্টরের গুণ, তৃতীয় চ্যাপ্টার ছিল দিক কোসাইন ও দিক অনুপাত, এবং চতুর্থ চ্যাপ্টার ছিল ত্রিমাত্রিক দেশে সরলরেখা। সেই 4টা চ্যাপ্টার মিলিয়ে যে ফার্স্ট ইউনিট, সেই ফার্স্ট ইউনিটে কোন কোন অঙ্কগুলো, কোন কোন টাইপগুলো তোমাদের করতেই হবে সেগুলো আমি একদিক থেকে দেখিয়েছি, লক্ষ্য করো। আজকের এই বিশেষ দিনে আমি তোমাদের যে প্রত্যেকটা প্রবলেম করে দেখাবো, এই বিষয়টা আমি যে করে উঠতে পারবো না সেটাও তোমরা বুঝতে পারছো, তবে আমি যেটা করতে পারবো সেটা হলো এই বিশেষ ধরনের যে প্রবলেমসগুলো আমি তুলে এনেছি, সেই প্রবলেমসগুলো এই পরীক্ষার আগে ভাগে যদি তোমরা অ্যাটলিস্ট একবার দেখে যেতে পারো, অ্যাটলিস্ট একবার যদি নিজে থেকে করে যেতে পারো, তাহলে পরীক্ষার সময় তুমি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে প্রবলেমসের সম্মুখীন হতে পারবে। এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। -3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর একটি ভেক্টর নির্ণয় করো যার মানটা হচ্ছে 14 একক। তাহলে আমরা এই টাইপের বহু অঙ্ক করেছি, অথচ তাদের মধ্যে একটা এক্সেপশনাল টাইপের অঙ্ক, সেই ধরনের অঙ্ক পরীক্ষায় দিতে পারি, সেই রকম একটা অঙ্ক আমি নিয়ে এসেছি। সেটা কি, এই ভেক্টরের অভিমুখে একটি ভেক্টর নির্ণয় করে যার মান 14 একক। আমরা কি করে করব? আমরা প্রথমত এই ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর বের করব। কেন স্যার? একক ভেক্টর হলো এমন একটা ভেক্টর যার মান আমরা জানি 1। তাহলে আমরা যদি এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটা বের করে নিতে পারি, তাহলে তার মানটা পেয়ে যাব 1। আর যে একক ভেক্টরটা পাবো সেটাকে যদি 14 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 14 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে যেটা পাবো সেটাই হলো আমাদের রিকোয়ার্ড ভেক্টর। তাহলে কি বললাম, এই ভেক্টরের অভিমুখে আমরা একক ভেক্টর বের করব। সেটা কি করে বের করতে হয় আশা করি তোমরা জানো প্রত্যেকেই, কেননা আমরা একক ভেক্টর সম্পর্কিত বিস্তারিত ইনফরমেশন তোমাদের সামনে পরিবেশন করেছিলাম। তাহলে একক ভেক্টর আগে বের করব। একক ভেক্টর মানে হলো এমন একটা ভেক্টর যে ভেক্টরটার মান 1। আমাদের চেয়েছে সেই ভেক্টরটা যে ভেক্টরটার মান 14, সেই রকম ভাবে আমরা এই প্রশ্নটার সমাধান পেয়ে যাব। দ্বিতীয় প্রশ্ন, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে বলেছে ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু। আমরা মাধ্যমিকে যখন পড়ছিলাম তখন ইউক্লিডের জ্যামিতির যে পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করে এই উপপাদ্যটা করেছিলাম। আমরা ইউক্লিডের জ্যামিতি যে পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করে দেখেছিলাম অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এই যে সমস্ত থিওরেমস গুলো আমরা ক্লাস 10-এ শিখেছিলাম জ্যামিতিতে, সেই জিনিসগুলো আমরা এখানে প্রমাণ শিখব, কিন্তু সেটা ভেক্টর পদ্ধতিতে। আমরা একটা করে দেখিয়েছিলাম, যখন ভিডিও লেকচারগুলো আমি কন্টিনিউ করছিলাম সেখানে দেখিয়েছি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেটা যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি একই সঙ্গে ওই একই রকম পদ্ধতি অবলম্বন করে আমরা দেখাবো ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু। দ্য মিডিয়ানস অফ এ ট্রায়াঙ্গেল আর কনকারেন্ট। ত্রিভুজের মধ্যমা তিনটি একটা বিন্দু দিয়ে পাস করে, সেই প্রমাণটা আমরা ভেক্টরের প্রয়োগে প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এটাও আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে কোশ্চেন ব্যাংক কিংবা টেস্ট পেপার, সেই টেস্ট পেপারগুলোতে এই কোশ্চেনটা দিচ্ছে, তাই এই প্রশ্নটা তোমরা করে যাবে। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট তোমাদের সামনের পরীক্ষার জন্য। তারপর চলে আসি, এবিসি তিনটি ভেক্টর এমন যে a প্লাস বি প্লাস সি সমান 0, মড a সমান 3, মড বি সমান 5, মড সি সমান 7। তাহলে এ ও বি ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ নির্ণয় করো।
আমরা এরকম বেশ কয়েকটা অঙ্ক করিয়েছি। তোমরা লক্ষ্য করবে ভিডিও লেকচারের মধ্যে অবশ্যই দেওয়া আছে, সেটা তো করবেই, সেটা তো পরীক্ষার জন্য উপযোগী বটেই, কিন্তু ওই টাইপেরই ওই ধারাকে অবলম্বন করে নতুন একটা অঙ্ক সেটা তোমরা করে ফেলবে। আশা করি পরীক্ষায় এই টাইপগুলোর মধ্যে কোনো একটা অবশ্যই পরীক্ষায় আসবে। তারপর এই টাইপের একটা অঙ্ক আমি করিয়েছিলাম। এখানে বলা হয়েছে যদি এ ক্যাপ ও বি ক্যাপ একক ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে প্রমাণ করতে বলেছে tan θ/2 ইজ ইকুয়াল টু এ ক্যাপ মাইনাস বি ক্যাপ বাই এ ক্যাপ প্লাস বি ক্যাপ। আমরা এই সেম ভাষা দিয়ে tan θ/2 না দিয়ে আমরা sin θ/2 দিয়ে একটা প্রমাণ করেছিলাম। অর্থাৎ ওই অঙ্কটার এই অঙ্কটার টাইপ একই রকম ভাবে করব। একটা অঙ্ক আমি করে দিয়েছি ভিডিও লেকচারে, যে পদ্ধতিতে করেছি ওই পদ্ধতি অবলম্বন করে তোমরা এটা করতে পারবে। এই অঙ্কটা আমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। অবশ্যই এই অঙ্কগুলো আগে থেকে প্র্যাকটিস করে যাব। তারপর সরলরেখা থেকে একটা অঙ্ক চয়েস করেছি, লক্ষ্য করো। আমরা সরলরেখার মধ্যে বেশ কয়েকটা টপিকস আলোচনা করেছিলাম, তার মধ্যে লাস্ট যে টপিকসটা ছিল সেটা কি, যে দুটি সমান্তরাল সরলরেখা কিংবা দুটো তির্যক সরলরেখার মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, দ্য শর্টেস্ট ডিস্টেন্স, কি করে খুঁজে বের করতে হয় সেই পদ্ধতিটা তোমাদের সামনে শেয়ার করেছিলাম। সেখানে বলেছিলাম যখনই ন্যূনতম দূরত্ব বের করার গল্প আসবে তখন আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে প্রদত্ত কার্তেশীয় আকারের সমীকরণগুলোকে ভেক্টর সমীকরণে রিপ্লেস করব। কেননা যদি ভেক্টর সমীকরণে রূপান্তরিত করে ফেলি তাহলে ওই ভেক্টর সমীকরণের ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা প্রয়োগ করা অত্যন্ত সহজ, মানে তুলনামূলকভাবে কম সময় সাপেক্ষ, তুলনামূলকভাবে কম পরিশ্রম অপচয় করেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। তাই আমরা দুটি সরলরেখার ন্যূনতম দূরত্ব বের করার যে বিষয়টা আমি বারংবার তোমাদের সামনে শেয়ার করেছিলাম, যে পরীক্ষায় ন্যূনতম দূরত্ব দিয়ে একখানা অঙ্ক থাকবেই থাকবে। সুতরাং এই যে অঙ্কটা আমি করলাম, সেই অঙ্কটা পরীক্ষার জন্য মারাত্মক ধরনের ইম্পর্ট্যান্ট। এইটা যদি না প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে, তাহলে এই টাইপের কোনো না কোনো প্রশ্ন অবশ্যই আসবে যেখানে ন্যূনতম দূরত্ব বের করতে হবে। তাহলে করে ফেলবে তোমরা। তারপর হ্যাঁ, 6 নম্বর বলছে অন 0 0 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব নির্ণয় করো, অঙ্কিত লম্বটির পাদবিন্দু ও লম্বটির সমীকরণ নির্ণয় করো। এই সেম অঙ্কটা আমি আমার লেকচারের মধ্যে করে দিয়েছি, সেম অঙ্ক, যে কি করে কোন একটা বহিস্থ বিন্দু থেকে কোন একটা সরলরেখা লম্ব দূরত্ব বের করতে হয়। ওই লম্বটা থেকে ওই সরলরেখার উপরে অঙ্কিত লম্বের যে পাদবিন্দু, সেই পাদবিন্দুর স্থানাঙ্ক কি করে খুঁজে বের করতে হয়, কিংবা যে লম্বটা আমরা টানলাম সেই লম্বের সমীকরণটাই বা কি করে নির্ণয় করতে হয়। সম্পূর্ণ অঙ্কটা আমি আমার ভিডিও লেকচারের মধ্যে দিয়েছি। তোমরা একবার ত্রিমাত্রিক দেশে সরলরেখা যে কটা লেকচার তোমাদের সামনে গেছে, যে কটা লেকচার তোমাদের অ্যাপসে আপলোড হয়ে গেছে, সেইগুলোর মধ্যে দেখে ফেলো। অবশ্যই এই অঙ্কটা আছে, অত্যন্ত সহজ মানের, সহজ ক্যালকুলেশন যুক্ত একটা অঙ্ক, অথচ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে এই অঙ্কটা পরীক্ষার জন্য অবশ্যই করবে। এটাকে ছেড়ে দিলে কিন্তু আমরা আমাদের প্রিপারেশনকে কখনোই মানে সর্বাঙ্গ সুন্দর করতে পারবো না। কি, একটা সরলরেখার উপস্থিত যে বিন্দুগুলি P133 বিন্দু থেকে 5 একক দূরত্ব অবস্থিত সেগুলি নির্ণয় করো। এই টাইপের একটা অঙ্ক আমি সেম ভাবে করিয়েছি। দেখা গেল এই ডেটাগুলো নেই, কিন্তু এই রকম সেম অঙ্ক আমি আমার ভিডিও লেকচারের মধ্যে করে দিয়েছি। তাই তুমি দেখবে যারা আমার ভিডিও অ্যাটলিস্ট একবার করে দেখেছো, তাদের অন্ততপক্ষে এটা মনে পড়ে যাওয়ার কথা যে হ্যাঁ স্যার অবশ্যই আপনি এই টাইপের অঙ্ক একটা করিয়েছিলেন। যারা এখনো পর্যন্ত দেখোনি, তারা যদি এই অঙ্কটা করতে না পারো, একবার দেখে নেবে অ্যাপসটা খুলে, ত্রিমাত্রিক দেশে সরলরেখা চ্যাপ্টারের মধ্যে কোনো না কোনো মানে লেকচারের মধ্যে অবশ্যই এই ধরনের প্রশ্নের সমাধান আমার করে দেওয়া আছে। এরপরে প্রমাণ করো যে একটি ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান π/2 - sin ইনভার্স 1/3। এই অঙ্কটা যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমার পক্ষে তোমাদের বলে বোঝানো অত্যন্ত কঠিন। আমার মন বলছে এই অঙ্কটা মানে এতটাই ইম্পর্ট্যান্ট যে পরীক্ষায় এবার আসতে চলেছে। তোমরা এই অঙ্কটা অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে বারবার বাড়িতে প্র্যাকটিস করে যাবে। আমরা এই প্রমাণটা তোমাদের দিক কোসাইন দিক অনুপাত চ্যাপ্টারে করিয়েছি। তারপরে এই যে 9 নম্বর কোশ্চেন, এইরকম কোশ্চেন যদি পরীক্ষায় চলে আসে তাহলে আমি বলেছিলাম এটা অত্যন্ত সময় সাপেক্ষ। আমি এই ধরনের একটা প্রমাণ করিয়েছি আমার ক্লাসের মধ্যে। আবার অন্য একটা প্রশ্ন কিন্তু ওই সেম ভ্যারাইটিজ সম্পন্ন, সেটা কি, যে দুটি সরলরেখার দিক কোসাইনগুলি যদি প্রদত্ত সমীকরণ দুটোকে সিদ্ধ করে তাহলে তারা কখন পরস্পর লম্ব হবে। সেই জিনিসটা এখানে দেওয়া আছে যে সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে যদি a² × q + r + b² × r + p + c² × p + q = 0 হয়। হয় লম্ব দিয়ে আসতে পারে অথবা পরস্পর
মানে অথবা পরস্পর সমান্তরাল দিয়েও এই অঙ্কগুলো পড়তে পারে, পরস্পর সমান্তরাল দিয়ে। তাহলে লম্ব হলে কিভাবে করতে হয় সেটাও যেমন আমি দেখিয়েছি ভিডিও লেকচারের মধ্যে, পরস্পর সমান্তরালের ক্ষেত্রেও কি করে অঙ্কটা সমাধান করতে হয় সেটাও আমি আমার ভিডিও লেকচারের মধ্যে দেখিয়েছি। দুটো জিনিসই দেখানো আছে, তোমরা শুধু একবার এক ঝলক দেখে ফেলো ওই বিশেষ টাইপটা, যাতে করে ওই অঙ্কটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে তার করেসপন্ডিং যে সিমিলার টাইপস অফ প্রবলেম সেটাও তোমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে সমাধান করতে পারো। তারপরে এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, মানে অত্যন্ত ইম্পর্ট্যান্ট মানের অঙ্কগুলোই কিংবা ওই টেকনিকগুলোই আমি আজকে নিয়ে এসেছি। তারপর কি বলছে মনে করো এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টর তিনটি একতলীয় হবে, কোপ্লানার হবে। আমরা দেখেছিলাম the three vectors are said to be coplanar if their scalar triple product is equal to 0. যদি ভেক্টর তিনটির স্কেলার ট্রিপল প্রোডাক্টের মানটা 0 হয়ে যায় তাহলে আমরা শিখেছি সেই ভেক্টর তিনটি একতলীয় বা কোপ্লানার বা সমতলীয় হয়ে যায়। সেই ফর্মুলা অবলম্বন করে আমরা এই 10 অঙ্কটা করে ফেলতে পারবো। 11 নম্বর পরীক্ষার জন্য ভীষণ উপযোগী এই যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা আমি করে দেখিয়েছি ভিডিও লেকচারের মধ্যে, তোমরা একবার দেখে ফেলো। তারপর 12 নম্বর কি বলছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে বলছে ভেক্টর তিনটি এমন যে এ প্লাস ল্যামডা বি এবং সি পরস্পর লম্ব, তাহলে ল্যামডা এর মান কত? এই যে এ প্লাস ল্যামডা বি ভেক্টর আমরা আগে বের করব, আর সি ভেক্টর তো বলেই আছে। তাহলে এ প্লাস ল্যামডা বি এটা একটা ভেক্টর, সি হচ্ছে অপর একটা ভেক্টর। দিস টু ভেক্টরস আর সেড টু বি মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এই ভেক্টর দুটোকে পরস্পর উপর লম্ব বলা হবে when their dot product is 0, যখন তাদের ডট প্রোডাক্টের ভ্যালু 0 হয়। তাহলে ওই ফর্মুলা দিয়ে আমরা ল্যামডা এর মানটা খুঁজে বের করতে পারবো। তারপর যে ত্রিভুজ এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি দ্বারা পাওয়া যায় তার ক্ষেত্রফল কত? আমরা দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টারে শিখেছিলাম কোন একটা ত্রিভুজ স্বভাবত তিনটি বাহুর সংমিশ্রণে তৈরি হয়। সেই তিনটি বাহুর মধ্যে যে কোনো দুটি বাহুকে যদি দুটি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাহলে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার যে ফর্মুলা সেটা কি বলেছিলাম, প্রদত্ত ভেক্টর দুটির ক্রস প্রোডাক্টের মানের অর্ধেক। সেই ফর্মুলা দিয়ে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। যদিও এই সম্পর্কিত আলোচনা আমরা কিংবা এই ধরনের প্রবলেমস আমরা অবশ্যই ভিডিও লেকচারের মধ্যে পরিবেশন করেছি। তারপর এ একটা ভেক্টর, বি সি অপর একটা ভেক্টর, তাহলে বলছে এই ভেক্টরের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। এই টাইপের প্রবলেমটাও আমাদের ভিডিও লেকচারে করা আছে। 2a - b + 3c ভেক্টরের সমান্তরাল। আগে আমরা এই ভেক্টরটা বের করব। এই ভেক্টরটা বের করে নেওয়ার পরে ওর ডিরেকশনে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বের করার নিয়মটা হচ্ছে এই ভেক্টরটাকে তার মডিউলাস দিয়ে ভাগ করতে হয়। তাহলে যখন আমরা এই ভেক্টরটা পেয়ে গেছি তখন সেই ভেক্টরে যদি মডিউলাসের ভ্যালু বের করি, তারপর এই ভেক্টরটাকে তার মডিউলাসের মান যেটা তার যেটা মডিউলাস পেলাম সেটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা নিম্ন ইউনিট ভেক্টর বা একক ভেক্টরটা পেয়ে যাব। এইরকম টাইপের অঙ্ক আমি অবশ্যই ভিডিও লেকচারে দেখিয়েছি। তারপর p I cap - 5j cap + 6k cap 2 I cap - 3j cap - qk cap এই ভেক্টর দুটি সমরেখ হলে p ও q এর মান নির্ণয় করো। দুটি ভেক্টর পরস্পর সমরেখ বা সমান্তরাল হওয়ার বেশ কিছু ফর্মুলা আমি তোমাদের সামনে শেয়ার করেছিলাম। কখনো বলেছিলাম যে দুটি ভেক্টর পরস্পর সমরেখ বা সমান্তরাল হবে যদি একটা ভেক্টর সমান সাম কনস্ট্যান্ট অপর ভেক্টর হয়। এক্সাম্পল স্বরূপ বলেছিলাম এ এবং বি এই যে দুটি ভেক্টর পরস্পর সমরেখ বা সমান্তরাল হবে যদি তাদের মধ্যে কোনো একটা ভেক্টর, সাপোজ এ ভেক্টর সমান সাম কনস্ট্যান্ট দ্যাট ইজ ল্যামডা ইনটু বি ভেক্টর হয়। কখনো বলেছিলাম দুটি ভেক্টর পরস্পর সমরেখ বা সমান্তরাল হবে যদি তাদের ক্রস প্রোডাক্টের ভ্যালুটা 0 হয়। কখনো বলেছিলাম দুটি ভেক্টর পরস্পর সমরেখ বা সমান্তরাল হবে যদি আই ক্যাপের সহগগুলোর অনুপাত, জে ক্যাপের সহগগুলোর অনুপাত আর কে ক্যাপের সহগগুলোর অনুপাত পরস্পর সমান হয়। অর্থাৎ বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন আঙ্গিকে সমরেখ বা সমান্তরাল হওয়ার ডেফিনেশন এক এক রকম বলেছিলাম। তোমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে দুটি ভেক্টরকে সমরেখ বা সমান্তরাল দেখাতেই পারো। এবং এই টাইপের অঙ্ক আমি অবশ্যই আমাদের দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টার যখন করিয়েছিলাম তার মধ্যে কোনো একটা অঙ্কে দেখিয়েছি। তোমরা সেই ভিডিও লেকচারটা যদি সত্যিকারে দেখে থাকো তাহলে অবশ্যই এই ধরনের অঙ্ক অত্যন্ত সাবলীলভাবে করতে পারবে বলেই আশা রাখি। তাহলে নতুন করে এক ঝলক পরীক্ষার আগে তোমাদের সামনে আমরা ফার্স্ট ইউনিটের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেই জায়গাগুলো মানে সবিস্তারে ব্যাখ্যা করলাম, যাতে করে এই অঙ্কগুলো করার পাশাপাশি এর যে টাইপগুলো আমি মেনটেন করে রেখেছি, যেগুলোকে মার্ক করে রেখেছি প্রত্যেকটা ভিডিও লেকচারে, সেগুলো যাতে মানে অত্যন্ত যত্নশীল হয়ে সাবধানতার সঙ্গে নিখুঁতভাবে ক্যালকুলেশন আগে করে থাকো, তারপর এই অঙ্কগুলো করো।
তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার সময় কোনো রকম হেজিটেশন ছাড়াই, কোনো রকম মানে দুশ্চিন্তা ছাড়াই পরীক্ষায় ফেস করতে পারবে। এরপরে ইউনিট 1 সম্পর্কিত যখন আলোচনা হয়ে গেল, তখন আমরা চলে যাব ইউনিট 2-তে। সবচেয়ে বেশি ঝামেলাপূর্ণ জায়গা, রিস্কি জায়গা যদি বলতে হয় তাহলে ইউনিট 2। কেননা এই ইউনিট 2 এর মধ্যে এমন একটা টপিকস, এমন একটা সাব ইউনিট বিলংস করছে, যে সাব ইউনিটের নাম হচ্ছে ইন্টিগ্রেশন। যে ইন্টিগ্রেশনের জগতে আমি তো দূরের কথা, যারা বাঘা বাঘা মানে টিচার রয়েছে ম্যাথমেটিক্সের জগতে, তারাও নিশ্চিন্ত করে বলতে পারবে না যে এই কটা ইন্টিগ্রেশন করে নিলেই তোমরা কমন পেয়ে যাবে। সত্যিকারের যদি তোমাদের সামনে কথা বলি, তাহলে ম্যাথমেটিক্সের সিলেবাস, সাজেশন বলে কোনো কথা হয় না। কেন সাজেশন মানে এমন কিছু প্রবলেম যেগুলো করলেই মোটামুটি আমরা পরীক্ষায় উত্তরে যেতে পারি, কিন্তু ম্যাথমেটিক্সের সাজেশন বলে স্পষ্ট কোনো ফ্রেজ আমরা খুঁজে পাই না। এই কারণে ম্যাথমেটিক্সের ইম্পর্টেন্ট কোনো পার্টিকুলার প্রবলেম নয়, ম্যাথমেটিক্সের প্রত্যেকটা টাইপের প্রবলেম আমাদেরকে ভালোভাবে শিখতে হয়। আমরা যদি প্রত্যেকটা টাইপের একটা করে অঙ্ক শিখে যেতে পারি, তাহলে আর কমানোর ধান্ধায় আমাদেরকে থাকতে হবে না। আমাদেরকে দেখতে হবে আমি তো প্রত্যেকটা টাইপ করে এসেছি, তাহলে ওই টাইপের একটা অঙ্ক যখন করেছি, বুঝে গেছি, তাহলে ওই টাইপের যে কোনো অঙ্ক আসুক আমি যেটা করতে পারি। অর্থাৎ ম্যাথমেটিক্স এর সাজেশনটা এখনকার স্টুডেন্টসের কাছে গ্রহণযোগ্য হলেও আমরা যে সময় পড়াশোনা করেছি, কিংবা সত্যিকারে যারা ম্যাথমেটিক্স মানে আগ্রহী স্টুডেন্ট, তারা কখনো ম্যাথমেটিক্সের কমানের ধান্দা দেখে না। ওরা দেখে প্রত্যেকটা টাইপ আমরা করতে পারছি কিনা। যদি করতে পারে, হ্যাঁ, যে টাইপটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই টাইপটা যদি করে নিতে পারে, তাহলে ও ওই টাইপের যে কোনো অঙ্ক দিক না কেন করতে পারবে। আমরা ইন্টিগ্রেশন নিয়ে এখন যে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, সেই ইন্টিগ্রেশনের জায়গাটা বলা অত্যন্ত দুষ্কর। আমি আগে ভাগে শেয়ার করে নিলাম, এটা স্পষ্ট করে বলা যাবে না। যদিও বহু ইন্টিগ্রেশন করার সময় আমি মানে রিমার্কেবল যে প্রবলেমস গুলো, সেগুলোকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে চিহ্নিত করেছিলাম। হ্যাঁ, ও যেগুলোকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে চিহ্নিত করা হয়েছে, সেগুলো পরীক্ষার জন্য মারাত্মক উপযোগী বটেই, কিন্তু সেগুলোর মধ্যে যে পরীক্ষায় আসবে আমি গ্যারান্টি দিতে পারবো না। স্যার আজকে যেগুলো দিলেন সেগুলো কি পরীক্ষায় আসবে, গ্যারান্টি দিতে পারবো না। তবে এটা ঠিক, যেগুলোকে রিমার্ক করে রেখেছি, মানে যেগুলোকে মার্কড করে রেখেছি, যেগুলো আজকে সাজেশনের আকারে তোমাদের সামনে পরিবেশন করছি, যদি এইগুলো অঙ্ক করে নিতে পারো, তাহলে আশা করি যে অঙ্কগুলো পরীক্ষা আসবে সেগুলো তুমি করতে পারবে, এই গ্যারান্টি দিতে পারবো। কিন্তু এই সেম অঙ্কটা মানে আসবে কিনা এটা গ্যারান্টি দাও আমার পক্ষে অ্যাটলিস্ট সম্ভব নয়। তাহলে এই ইন্টিগ্রেশন জগতে এসে যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, সাধারণত যে অঙ্কগুলো বারবার আমি টেস্ট পেপারে দেখেছি, বিভিন্ন কোশ্চেন ব্যাংক করাতে গিয়ে দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন এক্সামে আসতে দেখেছি আমাদের এতদিনের জীবনে, ঠিক সেই অঙ্কগুলো আমরা মার্ক করেছিলাম। আবার ওই অঙ্কগুলোর মধ্যে কিছু ঝলক আবার নিয়ে এসেছি। হ্যাঁ, হতে পারে এগুলোর মধ্যে কিছু অঙ্ক রয়েছে, কিছু বলতে ম্যাক্সিমাম অঙ্ক রয়েছে যেগুলো আমি মার্ক করে রেখেছিলাম, সেগুলো তো ওই অঙ্কগুলো করতে গিয়ে তোমরা পেয়ে গেছো, উপরন্তু আবার তোমরা নতুন করে দেখতে পাচ্ছ। তাহলে যদি মার্ক করা থেকে থাকে, যদি ভিডিও লেকচারে বলে থাকি, সেগুলো তো করছোই। যদি মার্ক করা না থাকে, সেই রকম অঙ্ক যদি দেখতে পাও এখানে, তাহলে সেটাও করে রাখবে। তাহলে পরীক্ষার প্রিপারেশন বলে তোমাদের আর ভয়ে থাকতে হবে না। তাহলে চলে আসছি ইউনিট 2-তে, যেখানে বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশন সম্পর্কে মানে সাজেশন আকারে তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি। tan ইনভার্স অফ sec x plus tan x, এটা অত্যন্ত সহজ মানের একটা ইন্টিগ্রেশন। আমরা জানি যদি সেকটাকে সাইন কসে, ট্যানটাকে সাইন কসে কনভার্ট করো, দিয়ে এটাকে আগে ক্যালকুলেশন যদি করে নাও, তারপর এই ভিতরটাকে যদি ট্যানের অপেক্ষক রূপে প্রকাশ করতে পারি, তাহলে ট্যান ইনভার্স ট্যান ক্যান্সেল হয়ে গিয়ে যেটা পড়ে থাকবে সেটা একটা আদর্শ সমাকলনে পরিণত হয়ে গেছে, এবং সেটার ইন্টিগ্রেশন খুব সহজে আমরা করতে পারবো। তারপর 2 নম্বর লক্ষ্য করো, একই টাইপের প্রবলেম আগে আমরা এটাকে সমাধান করব, সমাধান করার পর এটাকে ট্যানে রিপ্লেস করার চেষ্টা করব। এর ফলস্বরূপ ট্যান ইনভার্স আর ট্যান ক্যান্সেল হয়ে গিয়ে যেটা পড়ে থাকবে সেটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড যে ইন্টিগ্র্যান্ড, সেই স্ট্যান্ডার্ড ইন্টিগ্র্যান্ডে কনভার্ট হয়ে যাবে। তখন সাবলীলভাবে তার ইন্টিগ্রেশন আমরা করতে পারবো। এরকম ভাবে লক্ষ্য করো, এই অঙ্কটা আমি তোমাদের ভিডিও লেকচার চলাকালীন আলোচনা করেছিলাম, অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে প্রথম চ্যাপ্টারের জন্য এর মতো ইম্পর্টেন্ট কোনো ইন্টিগ্রেশন আর নেই। তাই অবশ্যই তোমরা এই প্রবলেমটা করবে। তারপর 4 নম্বর প্রবলেম, এটাও অঙ্ক আমি করিয়েছি ভিডিও লেকচারের মধ্যে, কিন্তু ভিডিও লেকচারের মধ্যে করার সময় তো ভিভিআই বলেছিলাম, তারপরেও ডবল ভিভিআই হচ্ছে এই অঙ্কটা। বহুবার পরীক্ষায় পড়েছে, বিভিন্ন কোশ্চেন ব্যাংকে এই অঙ্কের দেখা পাওয়া যাবে। তারপর এই অঙ্কটা তো করেছি, লক্ষ্য করবে
6 নম্বর অঙ্ক এই টাইপের অঙ্ক করিয়েছি, সেটাও দেখে নেবে। তারপরে এই যে 7 নম্বরের যে অঙ্কটা, এই অঙ্কটাও পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই এই অঙ্কটা করে যাবে। এরকমটা যাতে না হয় যে এই অঙ্কটা না করে, এই টাইপটা না করে পরীক্ষায় চলে গেছো। আচ্ছা, 8 নম্বর অঙ্ক ভালো অঙ্ক করবে। 9 নম্বর, এটা পরীক্ষার জন্য দুর্দান্ত ভাবে ইম্পর্ট্যান্ট, মানে কোনো কথাই হবে না, সাংঘাতিক ইম্পর্ট্যান্ট। রুটের ভিতরে 1 + sec x, কিংবা এর কাছাকাছি আরো একটা অঙ্ক রয়েছে, সেটা হলো √1 + cosec x। একই রকম, তার জন্য আমি এখানে দিইনি, তবে দুটোই তোমরা দেখে যাবে। রুটের ভিতরে 1 + sec x হোক কিংবা রুটের ভিতরে 1 + cosec x হোক, অবশ্যই তোমরা দেখে যাবে। তারপর ইন্টিগ্রেশন ওভার dx বা e⁻x + e⁻−x, অঙ্কটা দেখে যেও। সর্বোপরি যে অঙ্কটা পরীক্ষার জন্য আবার খুব ইম্পর্ট্যান্ট মানের, সেটা হলো রুটের ভিতরে tan x + cot x × dx, মারাত্মক ইম্পর্ট্যান্ট। এই ধরনের অঙ্ক পরীক্ষায় বারবার আসে। যদি এটা না আসে, তাহলে এই টাইপের যে অঙ্ক আসে, শুধু √tan x dx দিয়ে অঙ্ক দিতে পারে, কিংবা শুধু √cot x dx দিয়েও অঙ্ক তোমাদেরকে দিতে পারে। তাহলে এইটার পাশাপাশি এই দুটো তোমরা করে রাখবে, কারণ তিনটের মধ্যে যে কোনো একটা দিতে পারে, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। তারপরে sin log x এর ইন্টিগ্রেশন অবশ্যই তোমরা করে যাবে। মানে বিভিন্ন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি একযোগে তুলে দিয়েছি, তাই সেগুলো অবশ্যই করে যাবো। হ্যাঁ, নির্দিষ্ট সমাকল থেকে যে অঙ্কটা না করলে আমাদের নির্দিষ্ট সমাকল অধরা থেকে যাবে, সেই অঙ্কটা অবশ্যই পরীক্ষার সময় করে যাবে। ইন্টিগ্রেশন ওভার 0 to π/4 log of 1 + tan θ dθ, দুর্দান্ত মানের অঙ্ক। তারপর এই অঙ্কটা খুব সহজ অঙ্ক করে নেবে। এই অঙ্কটা আমি আমার ভিডিও লেকচারের মধ্যে করেছিলাম, পরীক্ষায় বহুবার এসেছে, তোমরা আমার কথা ভেরিফিকেশনও করতে পারো। বহুবার পরীক্ষা এসেছে, অঙ্কটা করেও দিয়েছি, তোমরা বারবার প্র্যাকটিস করে এটাকে অত্যন্ত স্মুথ করে নাও। তারপরে এই টাইপের অঙ্ক তো আমি করিয়েছি। তাহলে ইন্টিগ্রেশনের যদিও কমন দেওয়া দুষ্কর আমি আগে ভাগে শেয়ার করলাম, তারপরে এমন কিছু অঙ্ক আমি তোমাদের সামনে শেয়ার করেছি যেগুলো মার্ক করে রেখেছি, তার সাথে সাথে আরো যেগুলো দরকার সেগুলো আমি তোমাদেরকে দিয়ে তোমাদের সামনের যে পরীক্ষা, সেই পরীক্ষাটাকে মানে সর্বাঙ্গ সুন্দর কি করে গড়ে তুলতে হয় তার প্রয়াস আমার তরফ থেকে তোমাদের উন্নতির জন্য বারবার পরিলক্ষিত হয়েছে, এবারও করার চেষ্টা করছি। এরপর নির্দিষ্ট সমাকলের এই অঙ্কটা আমি ভিডিও লেকচারে মানে দুর্দান্ত ইম্পর্টেন্ট বলে চিহ্নিত করেছি। সেই রকমই একটা অঙ্ক, যদি fx = f of a plus x হয়, তাহলে প্রমাণ করতে বলেছি ইন্টিগ্রেশন ওভার a to a plus t fx dx এর মান a নিরপেক্ষ। অঙ্কটা পরীক্ষায় আসবে, এটা ধরে নিতে পারো। তারপরে যে অঙ্কটা পরীক্ষায় পড়বে বলে চিহ্নিত করেছিলাম, কিন্তু পরীক্ষায় পড়লেও বাড়ি থেকে করে গেলেও পরীক্ষায় করে আসতে পারবে না বলে এরকম একটা ফ্রেজ ইউজ করেছিলাম, সেই রকম টাইপের একটা অঙ্ক হচ্ছে। মানে এর মতো ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশনের জগতে খুব কমই অঙ্ক আছে, দারুণ অঙ্ক। নির্দিষ্ট সমাকল ধর্মাবলী চ্যাপ্টার থেকে এই অঙ্কটা অবশ্যই বারংবার প্র্যাকটিস করে যাবে। তারপর ওই একই চ্যাপ্টারে এই অঙ্কটা করবে। এরপরে যখন ইন্টিগ্রেশন জগৎ শেষ হয়ে গেল, তখন ক্ষেত্রফল থেকে মার্ক করা যে অঙ্কগুলো রয়েছে আমার ভিডিও লেকচারে, সেগুলো তো অবশ্যই করবে। তার পাশাপাশি এই টাইপের এই যে এই অঙ্কটা বহুবার পরীক্ষা এসেছে, অত্যন্ত ইম্পর্টেন্ট মানের একটা প্রশ্ন করে যাবে। এই টাইপটাও আমি আমার ভিডিও লেকচারে করে দিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট মানের একটা অঙ্ক। দুটি বৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আমি করে দিয়েছি, দেখবে একবার। এই অঙ্কটা মানে ক্ষেত্রফলের বেশ কিছু অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলোর মধ্যে কোনো একটা অঙ্ক আসবে। হ্যাঁ, এরকম হতে পারে y² = 4x এর জায়গায় y² = 4ax থাকতে পারে, x² এর জায়গায় 4by থাকতে পারে, কিংবা x² = 8y থাকতে পারে। ডেটাগুলো চেঞ্জ করতে পারে, কিন্তু এই টাইপের মধ্যে একটা অঙ্ক অবশ্যই পরীক্ষার সময় থাকবে। এবং সবচেয়ে মারাত্মক ইম্পর্টেন্ট মানে ক্ষেত্রফলের জগতে সেটা হলো এই 25 নম্বর অঙ্কটা, যেটা আমি ছবির আকারে বিস্তারিত তোমাদের সামনে ব্যাখ্যা করেছিলাম। যে একটা ত্রিভুজে 3টে শীর্ষবিন্দু যদি স্থানাঙ্ক প্রোভাইড করা থাকে, তাহলে উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস আমরা কি করে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, সেটা আমি আমার ভিডিও লেকচারে দেখিয়েছি, আবার দেখে নেবে, তারপর এই অঙ্কটা করার চেষ্টা করবে। এবং সবশেষে আরো একটা নতুন অঙ্ক আমি সংবলিত করেছি, যেখানে বলা হয়েছে ব্যাস x = a/1 + x², এবং f0 = 1, তাহলে fx নির্ণয় করো, যেখানে a একটা ধ্রুবক। কি করে করবে লক্ষ্য করো, এই যে ব্যাস x = a/1 + x², আমরা যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন করে ফেলি, ইট উইল বি fx
এটা এফএক্স হয়ে যাবে, এ কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, তাহলে উপরে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কয়ার মানে tan ইনভার্স এক্স হয়ে যাবে। তার মানে কি হলো, ইন্টিগ্রেশন করতে গেলে আমরা পেয়ে যাব এফএক্স ইজ ইকুয়াল টু এ tan ইনভার্স এক্স। যে লাইনটা পেলাম সেই লাইনে এক্স এর জায়গায় 0 এবং এফএক্স এর জায়গায় 1 বসিয়ে দেব। এই যে f0 ইজ ইকুয়াল টু 1, এর ভিতরে দুটো মিনিং অন্তর্নিহিত অবস্থায় রয়েছে। এর মধ্য দিয়ে প্রথম মিনিংটা হলো এখানে এক্স এর ভ্যালু 0, আর যখন এক্স এর ভ্যালু 0 তখন এফএক্স এর ভ্যালু হলো 1। এই কন্ডিশনটা আমরা যে লাইনটা পেলাম সেখানে যদি ইউটিলাইজ করি তাহলে যে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টের মান পেয়ে যাব। আর ওই কনস্ট্যান্টের মান পেয়ে গেলে ওই কনস্ট্যান্টের মান আমরা অরিজিনাল সমীকরণে বসিয়ে দেবো, তাহলে এফএক্স এর মান আমরা পেয়ে যাব। তাহলে এই অঙ্কটাও কিন্তু এখন কয়েকবার আমি টেস্ট পেপারে পড়তে দেখলাম, তাই এই অঙ্কটাও আমি তোমাদের সামনে শেয়ার করেছি। তাহলে ক্ষেত্রফল সম্পর্কিত বেশ কিছু অঙ্ক দেওয়া হলো। এরপরে অবকল সমীকরণ যেটা রয়েছে ওই ইউনিট 2 এর মধ্যে সেই রকম কয়েকটা অঙ্ক লক্ষ্য করো। এই সমাধানের মধ্যে মানে ইম্পর্টেন্ট বলা খুব কঠিন, তারপর আমি চেষ্টা করেছি যে টাইপগুলো পরীক্ষায় বেশি পড়তে দেখেছি সেগুলো তোমাদের সামনে শেয়ার করা। 1 প্লাস ওয়াই স্কয়ার ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই। এই অঙ্কটা মানে ইন্টিগ্রেশনের সমাধান পার্টে এসে আমরা অবশ্যই খুব যত্নশীল হয়ে করার চেষ্টা করব, কারণ এই অঙ্কটা আমি বেশ কয়েকবার পড়তে দেখেছি। তারপরে এই অঙ্কটা আমি আমার ভিডিও লেকচারে করিয়েছি, দেখবে এই অঙ্কটা দারুণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অবশ্যই অবকল সমীকরণ থেকে এই অঙ্কটা সমাধান করে যাবে। এই অঙ্কটা এটাও সম্ভবত আমি ভিডিও লেকচারে করেছি, অঙ্কটা করে যেও। তারপর x log x ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2/x log x, খুব সহজ একটা অঙ্ক, আমরা এই অঙ্কটাও করে যাব। আর 35 নম্বর যে অঙ্কটা দিয়েছি সেটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখে যাবো। x dy মাইনাস ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু রুটের ভিতরে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইনটু ডিএক্স, যেটা কিনা হোমোজেনিয়াস ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটাকে সমমাত্রিক অবকল সমীকরণ বলে চিহ্নিত করেছিলাম, যেখানে সমমাত্রিক অবকল সমীকরণকে সমাধান করার জন্য y ইকুয়াল টু vx সাবস্টিটিউশন যেটা রয়েছে সেটা প্রয়োগ করে সমাধান কি করে করতে হয় সেই পদ্ধতি দেখিয়েছিলাম। সেই পদ্ধতি অবলম্বন করে তোমরা অঙ্কটা করবে। এই অঙ্কটা আমি আমার ভিডিও লেকচারে করিয়েছি, অত্যন্ত ভালো মানের একটা অঙ্ক করে যাবে। এই অঙ্কটাও নতুন করে দিয়েছি, দেখে যেও। আর এখন আমি বেশ কয়েকটা মানে টেস্ট পেপারের পেজে দেখলাম এই অঙ্কটা দিচ্ছে যে যদি জনসংখ্যা বৃদ্ধির হার 5% হয় তবে কত বছরে জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হবে। এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য অবশ্যই করে যেও, কেন আমি যদিও এই অঙ্কটা আমি ভিডিও লেকচারে চলাকালীন করাইনি, কিন্তু এই অঙ্কটা পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্ট্যান্ট, এখন আমি বেশ কয়েকটা পেজে দেখতে পেলাম। তাই অবশ্যই পরীক্ষার উপযোগী প্রিপারেশন মানে সর্বাঙ্গ সুন্দর করার জন্য এটা না করে যাতে আমরা পরীক্ষায় না চলে যাই, এইরকম ধারণা যাতে না থাকে যে না এই অঙ্কটা না করেই আমরা বাদবাকি অঙ্কগুলো করে যাব, সেটা করব না। আমরা এখানে সেই অঙ্কগুলো তোমাদের সামনে প্রোভাইড করেছি যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষার উপযোগী পরীক্ষার প্রিপারেশনের পক্ষে সহায়ক। সুতরাং এগুলোর মধ্যে আবার তোমরা নতুন করে সাজেশন খুঁজে বের করার চেষ্টা করিয়ে না। এমনিতে সাজেশনটা অদুষ্কর বললাম, তারপরেও সাজেশনের যদি সাজেশন বের করার চেষ্টা করো তাহলে হিতে বিপরীত হবে। যে ভালো করার একটা প্রয়াস তোমার মনের মধ্যে রয়েছে, যার জন্য তোমরা সিলেবাসের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছো, সেই যে আগ্রহটা তো মানে মাটিতে মিশিয়ে যাবেই, তোমাদের পরীক্ষার যে প্রিপারেশন সেই প্রিপারেশনটাও তলানিতে চলে যাবে। তাই এই অঙ্কটা অবশ্যই কিন্তু করে যাবে। এরপরে ইউনিট 2 থেকে যখন সব ধরনের ইম্পর্টেন্ট প্রশ্নের সমাহার তোমাদের সামনে বলে দিলাম, তারপরে আমরা ইউনিট 3 সম্পর্কিত যেখানে অপেক্ষা করেছিল এলপিপি বা রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা, এখানে যতগুলো টাইপ ছিল প্রত্যেকটা টাইপের অঙ্ক আমি করিয়েছি। তার মধ্যে যে অঙ্কগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট তার প্রথম অঙ্কটা লিখে রেখেছি। এটা পরীক্ষার জন্য এলপিপি থেকে এর তুলনায় ইম্পর্টেন্ট অঙ্ক খুব কমই আছে, দারুণ ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় ট্রান্সপোর্টেশন প্রবলেম। যে একটা পরিবহন সংস্থার 5 জায়গায় ABCDE তে অফিস আছে, এ ও বি তে অবস্থিত অফিসে যথাক্রমে 8 আর 10টি লরি আছে, CD আর E তে অবস্থিত অফিসগুলিতে যথাক্রমে 6, 8 এবং 4টি লরি প্রয়োজন। একটা অফিস থেকে অন্য অফিসের দূরত্বটা কত কিলোমিটার সেটা এই টেবিল থেকে দেখা যাচ্ছে। এ থেকে সি অফিসের দূরত্ব 2 কিলোমিটার, এ থেকে ডি এর দূরত্ব 5, এ থেকে ই এর দূরত্ব 3 কিলোমিটার।
এবং সিমিলারলি বি থেকে সি, ডি এবং ই অফিসের দূরত্ব কত সেটা নিচের রো থেকে আমরা জানতে পারবো। তারা বলছে কিভাবে এ আর বি অফিসের লরিগুলি সি, ডি আর ই তে পাঠালে সেগুলো ন্যূনতম দূরত্ব শর্টেস্ট ডিস্টেন্স কভার করবে সেটা বের করো। এবং শুধু তাই নয়, এই সমস্যাটাকে প্রোগ্রাম ভিত্তিক সমস্যায় অর্থাৎ রৈখিক প্রোগ্রাম ভিত্তিক সমস্যায় প্রকাশ করো। মানে পরীক্ষার জন্য সাংঘাতিক ইম্পর্টেন্ট মানের একটা প্রবলেম। আমি 3বার করে ভিভিআই দিয়েছি, তোমরা অবশ্যই এই প্রশ্নটা পরীক্ষার জন্য করে যাবো। আমরা দেখিয়েছিলাম এলপিপি যখন করিয়েছি কি করে কোন একটা দৈনন্দিন জীবনের সমস্যাকে প্রোগ্রাম ভিত্তিক সমস্যায় প্রকাশ করতে হয়। শুধু প্রোগ্রাম ভিত্তিক সমস্যায় প্রকাশ করা নয়, সেই প্রোগ্রাম ভিত্তিক সমস্যাটাকে কি করে লৈখিক পদ্ধতিতে গ্রাফিক্যাল মেথডে সমাধান করতে হয় সেই জায়গাটাও আমি দেখিয়েছিলাম। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এলপিপি থেকে তো মানে 5 মার্কস আসবে, কিন্তু 5 মার্কসের মধ্যে যে কোশ্চেন গুলো আসবে তার ধরন বিভিন্ন রকম থাকতে পারে। আমি টোটাল যে মানে পরীক্ষার জন্য যে সিলেবাস সেটা তোমাদের সামনে ব্যাখ্যা করেছিলাম। কি হতে পারে যে এলপিপি থেকে এমন একটা প্রবলেম দিয়েছে, যেমন এই প্রবলেমটা দিয়েছে, সেই দৈনন্দিন জীবনের প্রবলেমটাকে প্রোগ্রাম ভিত্তিক সমস্যাই শুধু প্রকাশ করতে দিতে পারে। এটা একটা হতে পারে যে তোমাদের এলপিপির যে সমস্যা, রৈখিক প্রোগ্রাম ভিত্তিক যে সমস্যা, সেই সমস্যাটা প্রোভাইড করে দিয়েছে, তোমাকে জাস্ট সমাধান করতে বলেছে। হতে পারে যে কোনো একটা এলপিপি দিয়ে দেওয়ার পরে তোমাকে জাস্ট বলছে ওই এলপিপিটির মানে সমাধান অঞ্চলটা চিহ্নিত করো। হতে পারে এরকম হতে পারে যে কোনো একটা এলপিপি দিয়ে দেওয়ার পরে বলেছে যে ওই এলপিপিটা প্রান্তিক বিন্দুগুলো নির্ণয় করো। তার মানেও আমি যেটুকু আলোচনা করেছি তার মধ্যে লুকিয়ে আছে। কেননা কখনোই আমরা এলপিপি কে সমাধান করতে পারবো না যতক্ষণ না কার্যকর সমাধান অঞ্চল দেখাবো। আমরা কার্যকর সমাধান অঞ্চল যেই দেখাবো তখনই তো তার প্রান্তে যে বিন্দুগুলো অবস্থান করছে সেগুলো তো প্রান্তিক বিন্দু বলে চিহ্নিত করেছিলাম। অর্থাৎ সমাধানের মধ্যে লুকিয়ে আছে কার্যকর সমাধান অঞ্চল, কার্যকর সমাধান অঞ্চলের মধ্যে লুকিয়ে আছে প্রান্তিক বিন্দু। অর্থাৎ আলাদা করে না দেখালেও আমি এই টার্মগুলো মুখে বলেছিলাম, তোমরা যদি আমার ভিডিও লেকচার দেখে থাকো তাহলে অবশ্যই এই প্রান্তিক বিন্দুগুলো, কার্যকর সমাধান অঞ্চলগুলো কি করে বের করতে হয় কিংবা কোন জায়গাগুলোকে এই টার্মগুলো দিয়ে চিহ্নিত করা হচ্ছে সেগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবে। তাহলে আমি বড় জিনিসটা যখন বিশাল আকারে বলে দিয়েছি তখন তার মধ্যে যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো তোমরা অটোমেটিক করতে পারবে এই আশা রাখি। এই অঙ্কটা করে নেওয়ার পরে এই যে লক্ষ্য করো, নিচের এলপিপিটি লেখচিত্রের সাহায্যে সমাধান করো। ওরা বলুক আর না বলুক সবসময় আমরা এলপিপি কে সমাধান করব, তার একটাই পদ্ধতি সিলেবাসে আছে, সেটা হলো গ্রাফিক্যাল মেথড বা লৈখিক পদ্ধতি। সেই পদ্ধতিতে সমাধান করতে বলেছে। জেড এর মানটাকে অবম করো, মিনিমাম মান বের করো। যখন বাধা গোষ্ঠীগুলো বলে দেওয়া আছে 2x + y > or = 14, 2x + 3y > or = 22, x + y > or = 5 এবং সর্বোপরি এই কন্ডিশনটা তো সব অঙ্কের ক্ষেত্রে দেওয়াই থাকবে বলেছিলাম x, y > or = 0। তাহলে এই বাধা গোষ্ঠীগুলোকে, এই নন নেগেটিভ রেস্ট্রিকশনটাকে মাথায় রেখে আমরা এই অবজেক্টিভ ফাংশনটাকে মিনিমাইজ করার চেষ্টা করব। কোন পদ্ধতিতে? গ্রাফিক্যাল পদ্ধতিতে। তাহলে অবশ্যই এই ধরনের অঙ্ক আমি করিয়েছি, তোমরা একবার ভিডিও লেকচার যদি দেখে নিতে পারো তাহলে অবশ্যই এই ধরনের অঙ্কের সমাধান তোমরা পেয়ে যাবে। 3 নম্বর যে টাইপটা, এই টাইপটা আমি আমার ভিডিও লেকচারের মধ্যে অবশ্যই দিয়ে রেখেছি, পরীক্ষার জন্য দারুণ ইম্পর্ট্যান্ট, অবশ্যই তোমরা করে যেও, কোনো মতেই ভুলে গেলে চলবে না। সেটা কি? একজন গৃহবধূ 2 ধরনের খাদ্য এক্স আর ওয়াই এমন ভাবে মেশাতে চাই যাতে মিশ্রিত খাদ্যে মিক্সিং যেটা ফুড তার মধ্যে কম করে 10 একক ভিটামিন এ, 12 একক ভিটামিন বি এবং 8 একক ভিটামিন সি থাকে। তারপর এই 2 ধরনের খাদ্যের যে প্রতি কিলোগ্রাম খাদ্যে ভিটামিন 3টি পরিমাণ কতটা করে রয়েছে সেটা এই তালিকা থেকে আমরা দেখতে পাবো বা দেখতে পাচ্ছি। তারপরে বলছে প্রতি কিলোগ্রাম ক্যাপিটাল এক্স খাদ্য এবং ক্যাপিটাল ওয়াই খাদ্যের দাম কত টাকা সেটাও বলে দিয়েছে। তাহলে বলছে যে এই মিশ্রিত খাদ্যের ক্ষুদ্রতম ব্যয়, অর্থাৎ এটাকে মিনিমাইজ করার প্রবলেম, এটা মিনিমাইজ করতে বলেছে। এই ধরনের অঙ্ক সেম টু সেম আমি ভিডিও লেকচারের মধ্যে দিয়েছি, তোমরা ওইটা আগে ভালো করে বুঝে নাও। বুঝে নেওয়ার পরে এই অঙ্কটা নিজে থেকে করার চেষ্টা করো। যদি নিজে থেকে করতে পারো তাহলে শুধু এই অঙ্কটা নয়, এই ধরনের যত অঙ্ক আসবে সেগুলো তোমরা সাবলীলভাবে পরীক্ষায় করতে পারবে। হ্যাঁ, এলপিপি করার সময় অত্যন্ত ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে করতে হবে, কেননা এটা সময় সাপেক্ষ অঙ্ক। এটা এমন কোনো পদ্ধতি নেই যে তোমাকে স্টেপ জাম্প করে বিশেষ টেকনিক দিয়ে খুব সহজে কম সময়ের মধ্যে করিয়ে দিতে পারবো, এরকম কোনো পদ্ধতি নেই। তোমাকে ওই ধারাবাহিক পদ্ধতিগুলো অবলম্বন করতেই হবে। তাই পরীক্ষায় এলপিপি করার সময় একটু সময় নিয়ে অঙ্কটা করার চেষ্টা করবে। তারপর আমরা
লেখচিত্রের সাহায্যে নিচের অভিষ্ট অপেক্ষক জেডের চরম মান নির্ণয় করো। আমরা একটু আগে অবমান বের করেছিলাম, এখানে চরম মান। এই যে মানে 4টা প্রবলেম এখনো পর্যন্ত এলপিপি থেকে দেখালাম, লক্ষ্য করো কোথাও দৈনন্দিন জীবনের সমস্যাগুলোকে ভাষায় প্রকাশ করা হয়েছে, সেগুলোকে এলপিপিতে পরিণত করতে বলেছিল, তারপর সমাধান করতে বলেছে। আর আবার কিছু অঙ্ক যেমন এটাতে দেখতে পাচ্ছি সরাসরি এলপিপিতে প্রকাশ করে দিয়ে দিয়েছে, এটাকে জাস্ট সমাধান করতে বলেছে, মানে একটা স্টেপ আমাদেরকে এগিয়ে দিয়েছে। তাই আমরা যে ধারাবাহিক পদ্ধতিতে সমাধান করে এসেছি ভিডিও লেকচারে তোমরা দেখেছো, সেই পদ্ধতি অনুযায়ী আমরা এটারও সমাধান করে নিতে পারবো আশা করি। এরপরে আজকের জন্য লাস্ট যে প্রবলেমটা নিয়ে এসেছি, যে এলপিপি থেকে নতুন একটা প্রবলেম, যেখানে এলপিপির আকারে প্রকাশ করে আছে, আমরা শুধু গ্রাফিক্যাল মেথডের সমাধান করব। এইরকম আরো একটা অঙ্ক আমি তোমাদের সামনে দেখিয়েছি। এখান থেকে পরীক্ষা এরকমও বলতে পারে যে দেখাও যে নিচের এলপিপিটির সীমাবদ্ধ কার্যকর সমাধান আছে বা সীমাবদ্ধ সমাধান আছে। তার মানে আমরা কি করব, আমরা অঙ্কটা সমাধান করতে গিয়ে তার সমাধান অঞ্চল তো দেখাবোই। যদি সমাধান অঞ্চলটা চতুর্দিক থেকে ঘিরে থাকে, তার মানে সীমাবদ্ধ সমাধান অঞ্চল আছে। পরীক্ষা বলতে পারে যে নিচের এলপিপিটির অসীমাবদ্ধ সমাধান আছে, প্রমাণ করো। তখন আমরা কি করব, যে সমাধান করতে গিয়ে তা তো ছবি আঁকতে হবে। তাহলে ছবি আঁকতে গিয়ে যদি দেখা যায় যে কার্যকর সমাধান অঞ্চলটা, অর্থাৎ সব রকম অসমীকরণের যে সমাধান অঞ্চল, তার যে কমান জায়গা প্রথম পাদের মধ্যে অবস্থিত, সেটা চতুর্দিক থেকে ঘিরে আছে কিনা। যদি ঘিরে থাকে তাহলে সীমাবদ্ধ, যদি ঘিরে না থাকে তাহলে অসীমাবদ্ধ। তাহলে বিভিন্ন ধরনের ছোটখাটো প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, সীমাবদ্ধ সমাধান আছে, অসীমাবদ্ধ সমাধান আছে, প্রান্তিক বিন্দুগুলো নির্ণয় করো, বিভিন্ন কিছু জিজ্ঞাসা করতে পারে। কিংবা এরকম বলতে পারে যে দেখাও যে নিচের এলপিপিটির একাধিক সমাধান আছে। তার মানে কি দেখতে পাবো, যে আমরা যে প্রান্তিক বিন্দুগুলোতে জেড এর মানগুলো বের করি, দেখা গেল জেড এর ম্যাক্সিমাম মান বের করতে বলেছে এবং সেই ম্যাক্সিমাম মানটা মানে একের অধিক বিন্দুতে চলে এসেছে, দুটো বিন্দুতে কিংবা 3টে বিন্দুতে চলে এসেছে। তার মানে কি ওই এলপিপিটার একাধিক সমাধান আছে। আবার এরকম দিতে পারে যে দেখা যায় নিচের এলপিপিটি অজস্র সমাধান আছে। তখন কি করব, তখনও বলেছিলাম, আমি আমার ভিডিও লেকচারে এই বিষয়গুলো মেনশন করেছি, যে কোনো একটা এলপিপিকে ম্যাক্সিমাইজ করতে বলেছে কিংবা মিনিমাইজ করতে বলেছে, যে কোনো একটা করতে বলেছে। মনে করো সাপোজ মিনিমাইজ করতে বলেছে, তো প্রান্তিক বিন্দুগুলি বের করার পরে যখন ওই বিন্দুগুলিতে জেড এর ভ্যালু বের করছি, তখন দেখছি যে দুটো বিন্দুতে জেড এর অবমান একই চলে এসছে, যে দুটি বিন্দু একই সরলরেখায় অবস্থান করছে। তাহলে কি বললাম, এমন দুটি বিন্দুতে জেড এর মিনিমাম ভ্যালু সেম চলে এসেছে, যে বিন্দু দুটি একই সরলরেখার উপর অবস্থান করছে। তাহলে এলপিপির ফর্মুলা বলছে, যেহেতু প্রদত্ত বিন্দু দুটিতে অবমান একই এবং সেই বিন্দু দুটি একই সরলরেখায় অবস্থিত, তাই ওই বিন্দু দুটোকে সংযুক্ত করে যে সরলরেখাটা পাওয়া গেছে, সেই সরলরেখার উপরিস্থিত সমস্ত বিন্দুতে ওই এলপিপিটার অবমান থাকবে। অর্থাৎ এক্ষেত্রে এলপিপিটার অজস্র অবমান পাওয়া যাবে কিংবা অজস্র চরম মান পাওয়া যাবে। তাহলে একাধিক সমাধান থাকতে পারে, ইউনিক বা একক সমাধান থাকতে পারে, বা অনন্য সমাধান থাকতে পারে, অথবা অজস্র সমাধান থাকতে পারে। সমস্ত কিছু কিন্তু তোমাদের পরীক্ষার সময় বলতে পারে। কিন্তু এটা শুনে ঘাবড়ে যাবে না যে স্যার অজস্র সমাধান আছে কি করে বলেছিলেন। আমি ভিডিও লেকচারে বলেছি, আবার আজকে শেয়ার করলাম। স্যার অনন্য সমাধান আছে, অনন্য মানে একক, মানে একটাই সমাধান আছে। একাধিক সমাধান আছে, হ্যাঁ, একাধিক বিন্দুতে, একের অধিক বিন্দুতে মানে জেড এর মিনিমাম কিংবা ম্যাক্সিমাম মান সেম চলে এসেছে, তখন একাধিক সমাধান থাকতে পারে। অর্থাৎ মেইন জায়গাটা যদি তোমরা বুঝে যাও, আমার ভিডিও লেকচারটা যদি সত্যিকারে ভালো করে দেখে থাকো, তাহলে এলপিপি সম্পর্কিত কোনো প্রবলেম আটকাবে না। এই আশা ও ভরসা নিয়েই পরীক্ষার উপযোগী প্রিপারেশনকে সর্বাঙ্গ করার জন্য আমি তোমাদের সামনে শেয়ার করেছিলাম। ব্যাস এইটুকুই।